নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 58। Triggered warning. This story contains scenes of psychological violence and graphic imagery. Readers' discretion is advised. টানা এক সপ্তাহ ঝড় বৃষ্টির পর ডেনমার্কে আবহাওয়া আজ ভীষণ সুন্দর। গত রাতের তীব্র ভারী বর্ষণের ছাপ একটুও নেই, বরং নতুন এক রৌদ্র উজ্জ্বল দিনের সূচনা। প্রণয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স কম্বিনেশনের ফর্মাল ড্রেস আপ একদম রেডি। সে গায়ে স্লিভ ক্রিস্টিয়ানসের নাম্বার 1 ফ্রম ম্যান পারফিউমটা স্প্রে করতে করতে কণ্ঠে বিরক্তি টেনে বলল, কি জাভেদ, তখন থেকে পেছন পেছন ঘুরঘুর করছো কেন? কি মতলব? জাভেদ প্রণয়ের পেছনে দাঁড়িয়ে ফাঁকা একটা ঢোক গিল। তার পেটের ভেতর কিছু একটা পাক দিয়ে গলায় উঠে আসলো, তবে সে কথা মুখে আওড়ালো না, ঠোঁটে এসেছে না। কথাগুলো সাজিয়ে বলতে নিলেই আপনা আপনি জড়িয়ে যাচ্ছে। তাই নিজের ইতস্তত ভাবটা চেপে যাওয়ার ভান করে বলল, অফিসে যাচ্ছেন স্যার? প্রণয় হাতে ঘড়ি পড়তে পড়তে এক বাক্যে জবাব দিল, জাভেদ কিছুক্ষণ হাবলার মতো দাঁড়িয়ে রইল। অতঃপর দাঁত দিয়ে নখ কাটতে কাটতে আবারও কিছু বলার চেষ্টা করে বলল, ইয়ে মানে স্যার, জি স্যার, ওই মানে আমি আসলে বলছিলাম। প্রণয় ওর ইয়ে মানে এ মানে কে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের ফোনে আর ওয়ালেট নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। স্যার চলে যাচ্ছেন দেখে লাফিয়ে উঠল জাভেদ। নিজেই মাথায় চাটি মেরে প্রণয়ের পিছনে ছুটল। প্রণয় বাইরে পার্কিং লটে চলে এসেছে। নিজের BMW দরজাটা খুলতেই পেছন থেকে চেঁচিয়ে উঠল জাভেদ, স্যার! বিকট চিৎকারের শব্দে থেমে গেল প্রণয়। একদম শান্ত ভঙ্গিতে পুনরায় গাড়ি দরজায় ধাক্কা মেরে বন্ধ করে দিল। পেছন করে শীতল চোখে থাকলো জাভেদের দিকে। জাভেদ এক দৌড়ে প্রণয়ের সামনে চলে এলো। বুকে এক সমুদ্র সাহস জমিয়ে চোখ কুচকে বন্ধ করে নিল। কম্পিত হাতে মিষ্টির বক্সটা ধরল প্রণয়ের মুখের সামনে। প্রণয় ভ্রুকুচকে দৃষ্টি নামালো। একবার মিষ্টির প্যাকেটটা দেখে পুনরায় চোখ রাখলো জাভেদের আশঙ্কিত মুখের দিকে। জাভেদ ভয়ার্থ করতে বলল, যাওয়ার আগে অন্তত একটা মিষ্টি খেয়ে যান স্যার। স্যার প্লিজ, আমি জানি আপনি মিষ্টি খান না, তারপর আজকের দিনের জন্য স্যার। প্রণয় কয়েক সেকেন্ড ওর অনুনয় বিনয় দেখে শান্ত কণ্ঠে প্রশ্ন ছিল, হঠাৎ মিষ্টি কেন? স্যারের প্রশ্নে জাভেদ একটু শটান হয়ে দাঁড়ালো। বুক ফুলিয়ে মনে আরেকটু সাহস জুগিয়ে প্রণয়ের দিকে না তাকিয়ে বলল, ইয়ে মানে স্যার, আজ ভোরবেলায় আমার যমজ মেয়ে হয়েছে, তাই আপনি আমার গুরুজন, আমার অন্নদাতা। আপনি যদি একটু মিষ্টিমুখ করে তো আমার মেয়েদের দোয়া করে দিতেন। জাভেদের কথায় প্রণয়ের সকল বিরক্তি উবে গেল। ক্ষীণ হাসির রেখা দেখা গেল তার অদরকোণে। সে আলতো হেসে জাভেদের কাঁধ হাত রাখলো। মিষ্টির বক্স থেকে এক টুকরো মিষ্টি মুখে দিয়ে বলল, তোমার মেয়ে হয়েছে? জাভেদ নিচু মস্তিষ্কে উপর নিচে ঝাঁকালো। প্রণয় পুনরায় ওর দিকে তাকিয়ে হালকা বিরক্তি নিয়ে বলল, এটা তো খুশির খবর। এটা বলার জন্য এত হ্যাঁ মানে ইয়ে মানে করছিলে? এত ভয় পাওয়ার কি আছে? জাভেদ এবার একদম রোবটের মতো স্থির হয়ে গেল। পুনরায় শুকনো ঢোক গিলে মনে মনে বলল, ভয় পাই আপনার দুমুখ্য স্বভাবের জন্য। আপনার ঠান্ডা, এই গরম, এই মুড সুইং আর প্রেগনেন্ট মহিলাদেরও হয় না যতটা আপনার হয়। আর আপনার আগে আমি বাবা হয়ে গেছি। এটা শোনার পর আপনি কি রিয়াকশন দিতেন সেটা তো আপনি আর খোদাদালা ছাড়া কেউ জানতো না। প্রণয় ওকে আবারও ভাবনা তলিয়ে যেতে দেখে চরম বিরক্ত হলো। নাকুচকে গাড়িতে উঠে চলে যেতে চাইলে বলল, তুমি আর ভালো হলে না, বলেই হুশ করে চলে গেল। গাড়ি চলে যাওয়ার শব্দে ধাং ভাঙল জাভেদের। সে লাফিয়ে উঠে গাড়ির পেছনে পেছনে দৌড়াতে হতে বলল, দাঁড়ান স্যার, আমিও তো যাব। ও স্যার, একটু দাঁড়ান। কিন্তু ততক্ষণে BMWটা দৃষ্টিসীমানার বাইরে চলে গেছে। প্রণয় চলে গেছে দেখে হাঁপ ছেড়ে বাঁচল জাভেদ, যেন সে এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। আর স্যারকে যা দেখিয়েছে তা তো অভিনয় মাত্র। আজ অফিসে যেতে হবে না ভেবে আনন্দে ডিগবাজি দিতে মন চাইছে জাভেদের। সে ব্যাঙের মতো লম্ফঝম্প করতে করতে নিজের গেস্ট হাউসের দিকে যেতে যেতে মনুষ্যকে গেয়ে উঠল, पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आज़ाद हूँ दुनिया की चमन से। তাকে এমন লাফাতে লাফাতে যেতে দেখে গেটের কাছে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো চোখ বড় বড় করে ফেললো। এমন বেসুরো গলায় গান শুনিয়ে তাদের যেন কান দিয়ে রক্ত উঠে আসার জোগাড়। জাভেদ গান গাইতে গাইতে তাদের একজনের সামনে গিয়ে দাঁড়ালো। রুবাকিয়ে গার্ডের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, কিরে কালুয়া, এমনি চাইয়া কি দেখোস?
আফ্রিকান গার্ডটা জাভেদের কথায় ভ্যাপাচাকা খেয়ে গেল। কথায় মমর্ত বুঝতে না পেরে বলল, হোয়াট স্যার, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। গার্ডটার কথায় জাভেদের মুখ তেতো হলো। সে নাকের পাটে ফুলিয়ে বলল, তা বুঝবি কি করে? সারাদিন এত কোথায় কাকে মেরে বালি চাপা দেওয়া যায় সেই ধান্দায় থাকিস। গার্ডটা এবারও কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে রইল। জাভেদের মধ্যে থেকে থেকে বউয়ের জন্য মনটা মুচড়ে মুচড়ে উঠল। তাই আবারও নাচতে নাচতে গেস্ট হাউসের দিকে যাত্রা শুরু করলো। লাফাতে লাফাতে গাইল, আহা কি আনন্দ আকাশে বাতাসে, মমর চিত্তে নীতি নৃত্যে, কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এ শব্দে খেয়ে নেপোলিয়ন গার্ডটা আফ্রিকার গার্ডটার উদ্দেশ্যে বলল, I just don't get what the boss saw in this crazy guy to make him his assistant. Australian ascended in medical leadership under 2025 গ্র্যান্ড ফিলিস্টেশন সেমিনারি, স্থান রয়্যাল প্রিন্স অ্যালফ্রেড হাসপাতাল অডিটোরিয়াম, তারিখ 19 জুলাই 2025, সময় দুপুর 2:30। দুপুরের তেজস্ক্রিয় আলো তখনও জানলার পর্দার সিল্কের পর্দা গড়িয়ে অডিটোরিয়ামের অভ্যন্তরে এসে পড়েছে। হালকা বাইরের রোদ আর ভেতরের হালকা সোনালি আলোয় মিশেলে যেন একটা নরম স্নিগ্ধ শান্ত আবরণ ছড়িয়ে দিয়েছে চারপাশে। অডিটোরিয়ামের বিস্তীর্ণ সফেদ রঙা ছাদ জুড়ে ঝুলে থাকা বিশাল আকৃতির ক্রিস্টাল বাতিগুলো নিভে নিভে চলছে। তার নিচে একেবারে প্রথম সারিতে সিটে বসে আছেন বিশিষ্ট অতিথিরা, নরম মুখমূলি কুশনে পেছনে হেলান দিয়ে। মঞ্চের চারপাশে সাজানো সাদা অরিক আর স্নিগ্ধ সুরভিত গোলাপি লিলি ফুলে সজ্জিত। বর্তমানে উপস্থিত সকলের উচ্ছ্বাসিত নীরব দৃষ্টি মঞ্চের বিশাল এলইডি স্ক্রিনের ওপর। সেখানে বড় বড় অক্ষরে ভেসে আছে অস্ট্রেলিয়ান এক্সেলেন্স ইন মেডিকেল লিডারশিপ অ্যাওয়ার্ড 2025। মঞ্চের নিচের দিকে একেবারে প্রথম সারিতে বসে আছেন জাতীয় স্বাস্থ্য মন্ত্রকের সদস্যরা, ডক্টর মারিয়াম অ্যালরন, ডেপুটি চিফ অফ মেডিকেল অফিসার, ডক্টর জোনাথন মুইর, সিনিয়র বিশেষজ্ঞ নিউরোলজিস্ট, প্রফেসর এলাইন কার্টার, প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের পাশে বিশেষ সম্মানীয়ভাবে বসানো হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO-এর একচেটিয়া ডিগনোসিনের টিম। তারা এই অনুষ্ঠানের প্রধান প্রযোজক। ডক্টর ক্যাথরিন হিউজক, চেয়ারপারসন WHO, প্রফেসর উইকি নাকামুরা, এক্সিকিউটিভ মেম্বার WHO পাবলিক হেলথ ডিভিশন, ডক্টর ইমানুয়েল ওয়েকে, WHO প্রতিনিধি সাউথ ইস্ট এশিয়া, ডক্টর সিলভিয়া নরবার্গ, বোর্ড মেম্বার WHO মেডিকেল ইনোভেশন, ডক্টর আহমেদ আল জাহিদ, হেড অফ WHO এমার্জেন্সি মেডিকেল রেসপন্স। প্রথম সারির ডান দিকে রেশমি শাড়ি পরা 3 জন ইন্ডিয়ান মহিলা, স্থানীয় কমিউনিটির প্রতিনিধিত্বকারী। তাদের চোখে উজ্জ্বল প্রশংসা আর হাতে ধরা একই গিফট প্যাকেট। দর্শক সারির ডান পাশে বসে আছেন বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি, সব বয়সের সাদা কোট স্কার্টস পরা নার্স থেকে শুরু করে স্যুট পরা সিনিয়র ডাক্তাররাও। কারো হাতে কফির কাপ, কেউ বা নিঃশব্দে ক্যামেরা হাতে প্রস্তুত। WHO টিম মেম্বারদের বাঁদিকে সারিতে বসে আছেন বর্তমানে সবচেয়ে বিশ্বের নাম করা ও সফল 10 জন ডাক্তার এবং কোঅর্ডিনেটেড হার্ট সার্জন, ডক্টর আবদ চৌধুরী শুদ্ধ, ডক্টর রাহিদ প্রসাদ জেঠি, ডক্টর মেহমদ ওজ, ডক্টর মাকরি ইয়াকুব, ডক্টর ডেন্টাল একুলি, ডক্টর আলফ্রেড ব্ল্যাকর, ডক্টর মার্ক রুয়েল, ডক্টর টাইরোট ডেভিড, ডক্টর প্র্যাটিক ম্যাকাক্যাথি। সকলের মাঝে কাজ করছে এক চাপা উত্তেজনা। এর মধ্যে মঞ্চের সামনে এসে দাঁড়ালেন উপস্থাপিকা, সিডনি মেডিকেল কলেজের প্রাক্তন ডিন মিস ফেলিসিয়া গ্র্যাড। গলায় তার রেশমি স্কার্ফের মধ্যে একটা নরম ল্যাভেন্ডার ঘ্রাণ ছড়াচ্ছে পুরো অডিটোরিয়াম জুড়ে। উপস্থাপিকা ফেলিসিয়া গ্র্যাগ প্রফেশনাল ভঙ্গিতে মুখে আরেকটু কৃত্রিম হাসি ঝুলিয়ে মাইকটা হাতে তুলে নিলেন। উপস্থিত সকলের দিকে এক নজর ঘুরিয়ে বলতে শুরু করলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, স্বাগতম জানাই অস্ট্রেলিয়ান এক্সেলেন্স ইন মেডিকেল লিডারশিপ অ্যাওয়ার্ড 2025-এ
আমাদের মধ্যে উপস্থিত শত শত গুণীজনের মধ্যে আজ আমরা সম্মান জানাতে চলেছি এমন একজন মানুষকে, যার প্রতিভা ছুরির ধার ছাড়িয়ে যায়, একজন দূরদর্শী, প্রতিভাবান, সহানুভূতি সম্পন্ন এবং অটল নিষ্ঠার অধিকারী মানুষ, কার্ডিও সার্জন ডক্টর আবত চৌধুরী। এবং এখন নেতৃত্ব উপযাপনের এই অনুষ্ঠানে শুরু করতে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন একজনকে, যিনি সিনিয়র ডক্টর চৌধুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ নিউরোলজিস্টিক্যাল অগ্রগতিতে কাজ করেছেন, ডক্টর জোনাথন ইমুদ। ডক্টর জোনাথন মুইদ হালকা হেসে প্রথম সারির থেকে মঞ্চে উঠে দাঁড়ালেন। মাইকটা ঠোঁটের কাছে নিয়ে প্রশংসনীয় হেসে বললেন, ডক্টর চৌধুরী, তিনি শুধুই একজন হৃদয়রোগ বিশেষজ্ঞ বা কার্ডিও সার্জন ডাক্তার নয়, তিনি একজন মানবিক সহানুভূতি বিপ্লবী। তার পেলিস্টিয়েশন রিফর্ম পুরো আধুনিক অস্ট্রেলিয়ার কেয়ারের সংজ্ঞা পাল্টে দিয়েছে। উপস্থাপিকা মৃদু হেসে পুনরায় মাইকের কাছে এগিয়ে এসে বললেন, ধন্যবাদ ডক্টর মুইদ, সত্যি অসাধারণ বক্তব্য। এখন আমি আমন্ত্রণ জানাতে চাই অস্ট্রেলিয়ার চিকিৎসকদের একজন সুদূরদর্শী, নীতিবান ব্যক্তিকে, মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ইয়ালিক কার্টারকে। প্রফেসর, প্লিজ আপনাকে মূল্যবান মতামত রাখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রফেসর ইয়ালক কার্টারও মঞ্চে উঠে এলেন। ডক্টর চৌধুরীর দিকে তাকিয়ে প্রশংসনীয় কণ্ঠে বলুন, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসা ব্যক্তিদের মধ্যে এবার টপ 5-এ তার প্রবেশ শুধুই একটা সাফল্য নয়, একটা প্রমাণ করে যে আসল শ্রেষ্ঠত্বের জন্ম নেয় বিনয়ের ভিতর থেকে, যা কিছু ভাষায় প্রকাশ করা যায় না, অনুভব নিতে হয়। ফেলিসিয়া গ্রাক প্রফেসরের দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ প্রফেসর কার্টার, এত সুন্দর বক্তব্য আমার মাঝে উপস্থাপন করার জন্য। এবার আমরা শুনবো এমন একজনের কাছ থেকে, যিনি স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার WHO এর মুখ্য সারিতে কাজ করেছেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়ারপারসন ডক্টর ক্যারোলিন হিউজেসকে আমাদের মধ্যে কিছু বলার জন্য। উপস্থাপিকার কথার সাথে সাথেই চারিদিকে ঘুটঘুরে অন্ধকার ছেয়ে গেল। মাত্র কয়েকটা হালকা নীল আলো রশ্মি এসে থেমেছে মঞ্চের মাঝখানে। পেছনে এলইডি স্ক্রিনে ফুটে উঠেছে একের পর এক হৃদয় খোলা সার্জের রিজেট ফুটেজ। সাউন্ড সিস্টেম ধ্বনিতে হচ্ছে হৃদস্কম্পনের গা ছমছমে থাম 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 শব্দ। এর মধ্যে নিস্তব্ধতার বুক চিরে শোনা গেল হাই হিলের টুকটাক শব্দ। ধীরে ধীরে আবছা থেকে স্পষ্ট হলো এক আত্মবিশ্বাসী নারীর প্রতিবিম্ব। মঞ্চে উঠে এলেন ক্যারোলিন হিউজেস, মুখে একরাশ আত্মবিশ্বাস, চোখে দায়িত্ববোধের গর্ব। তিনি মাইকটা ঠোঁটের কাছে এনে প্রফেশনাল ভঙ্গিতে বললেন, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর পক্ষ থেকে যখন আমরা বিশ্বের একজন শ্রেষ্ঠ তরুণ হার্ট সার্জনকে সম্মান জানাচ্ছি, তখন আমরা কেবল একজন মানুষকে নয়, সেই নিরবিচ্ছিন্ন নিরাময় চেতনাকেও সম্মান জানাচ্ছি, যা সব সীমান্ত ছাড়িয়ে প্রতিটি হৃদয়ে পৌঁছে যায়। বলে তিনি একটু থামলেন, তাকালেন দর্শকের দিকে, পুনরায় বলতে শুরু করলেন, ডক্টর চৌধুরী কার্ডিয়াক সার্জারি জগতে এক নতুন আলো দিশা দেখিয়েছে। আমরা এখন দেখে নেব তারই কিছু ঝলক। বলে পিছনে ফিরে তাকালেন। সাথে সাথে মঞ্চের লাইট নেমে গেল। এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে একটির পর একটি স্লিম কার্ড, অপারেশন টেবিল, কার্সপেজ, বুক চিরে ফেলা, নার্সের উত্তেজিত কণ্ঠের চিৎকার, স্যার হিজ কোডিং। তবে উত্তেজনাকে দমিয়ে ডক্টর চৌধুরী সম্পূর্ণ স্থির ও স্বাভাবিক ভঙ্গিতে, রিল্যাক্স, টেক আ ব্রেথ, নট আন্ডার মাই ওয়ার্ড। তৎক্ষণাৎ সিপিআই ইঞ্জেকশনের প্রভাবে ধীরে ধীরে ফিরে আসে পেশেন্টের হৃদয়স্পন্দন, আর এই দৃশ্যের সাথে স্ক্রিন অফ হয়ে যায়। মঞ্চে ছেয়ে যায় নীরবতা চাদর। ফুটেজে শেষ হওয়ার আগে এলেন ক্যারোলিন, গর্বিত কণ্ঠে বললেন, হি নো ইনভাইট দ্য ম্যান বিহাইন্ড দিস মিরাকেল, ডক্টর আবত চৌধুরী শুদ্ধ টু দ্য স্টেজ। সাদা আলো ঝলসে উঠল চারপাশে, মৃদু করতালি শব্দে মুখরিত হলো চারপাশ। পেছনে কালো ছায়া স্পষ্ট হলো ধীরে ধীরে। পুরুষালী গৌরবে এগিয়ে আসেন বর্তমান সময়ের বিশ্বের সব থেকে সফল ডিমান্ডিং হার্ট সার্জনের একজন, ডক্টর আবত চৌধুরী শুদ্ধ। তার ধূসর রঙের চোখের মণিতে নীরব আত্মবিশ্বাস। তার গায়ে নিখুঁত গাঢ় চারকোলা ব্লেজার, ভেতরে কালো শার্ট, খোলা কলারের নিচে হালকা ঝুলে থাকা স্টেথোস্কোপের সিলভার টিপ। তিনি গত 4 বছর বিশ্বের 7টি মহাদেশের মধ্যে উন্নত মহাদেশের অস্ট্রেলিয়াকে ডাক্তারি প্র্যাকটিসেন করেছেন এবং অর্জন করেছেন অনেক কিছু। তার আগমনে উক্ত সকলের মধ্যে ফিসফিসানের মৃদু গুঞ্জন থেমে যায়। কয়েকশো জোড়া কৌতূহলী দৃষ্টি এসে আছড়ে পড়ে তরুণ ডাক্তারের ওপর। তালের শব্দ একসময় থেমে যায়। ফেলিসিয়া গ্রাক তখন বললেন,
Ladies and gentlemen, presenting to you Dr. Abhat Chaudhuri Shuddho, Australian youngest representative of the Global Medical Leadership Award. ডক্টর চৌধুরী ধীরে ধীরে উঠে এলেন মঞ্চে, চেয়ারপারসনের দিকে দৃষ্টি রাখলেন, কৃত্রিম হাসির ছটা অধরে টেনে হ্যান্ডশেক করলেন দুজন। ফিলিসিয়া মৃদু হেসে সামনে এগিয়ে এলেন, তাদের সামনে উন্মুক্ত করলেন একটা সাদা মগ বলে কেস। ডক্টর চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বললেন, ডক্টর চৌধুরী, দিস ইজ ইয়োর্স। শুদ্ধ তীক্ষ্ণ চোখে তাকালো সেটির দিকে, চোখের সামনে ঝলকে উঠল একটা ব্লু সিলভার মেটেরিয়াল স্টিল খোদাই করা, ফর আউটস্ট্যান্ডিং গ্লোবাল কন্ট্রিবিউটিং ইন কার্ডিয়া সার্জারি মেডিকেল লিডারশিপ, ডক্টর আবদ চৌধুরী, টপ 5 2025। পুরস্কারটি তার হাতে তুলে দিলেন WH এর চেয়ারপারসন ক্যারোলিন। চারপাশে আবার করতালি মুখরিত হলো। শুদ্ধ আবেগপ্লুত দৃষ্টিতে তাকায় নিজের এত বছরের অর্জনের দিকে। এটা কেবল তার সম্মানের প্রতীক না, এটা তার এত বছরের একাগ্রতা ও নিষ্ঠার একচ্ছন্ন প্রতিফলন। তখন ক্যারোলিন সামান্য এগিয়ে এসে প্রশ্ন করলেন, ডক্টর চৌধুরী, মাত্র 33 বছর বয়সে আপনি অস্ট্রেলিয়ার জাতীয় মেডিকেল কাউন্সিলের প্রধান, 4টি বিশ্ববিদ্যালয়ের অনারারি চেয়ারের এবং বিশ্বের সবচেয়ে জটিল কার্ডিয়াক সার্জনকে দায়িত্ব নিয়েছেন। প্রতিদিন আপনি কত কত মৃত্যুকে জয় করেন, কিন্তু দিন শেষে আপনি তো মানুষ। আপনার জীবনের ভেতরের ভয়টা আপনি কোথায় রাখেন? শুধু তখন ধীরে ধীরে তাকায় উৎসুক জনতার দিকে, জল শক্ত করে ঠোঁটের কোণায় পেশাদারিত্ব এঁটে বলল, ভয় তো রয়ে গেছে, তবে সে ভয় আমার অস্ত্র। ভয় না থাকলে মৃত্যুকে জয় করার তাগিদ ফুটিয়ে আসবে। তাই সে ভয় শুধু ভয় নয়, মরণকে জয় করার এক দুর্বোধ্য অস্ত্র, যা সঠিক সময় হাতকে স্থির করতে বাধ্য করে। ধীরকণ্ঠের 2-1 বাক্যে আশেপাশে শান্ত হয়ে গেল। শুদ্ধ পুনরায় বলল, আমার ভুল মানে কারোর জীবন থেমে যাওয়া। পেছনের স্ক্রিনে তখনও ফুটে উঠেছে একটি 6 বছর বয়সী মেয়ের হাসিমুখী মুখ। তার পেছনে ভেসে উঠেছে একটি লাইন, ডক্টর আবদ চৌধুরী সত্য, এ নেম দ্যাট হিলস বিহাইন্ড বর্ডার্স। ডক্টর চৌধুরীকে সম্মান প্রদর্শন শেষ হলে অন্যান্য বিভাগের ডাক্তারদের সম্মান প্রদর্শন শুরু হলো। শুধু মঞ্চ থেকে নেমে আসতেই তাকে ঘিরে একঝাঁক রিপোর্টার, প্রেসের লোকজন। CNN এর রিপোর্টার ছুটে এসে সবার আগে প্রশ্ন করলেন, ডক্টর শুদ্ধ, আপনি মাত্র 33 বছর বয়সে বিশ্বের সেরা 5 জন হার্ট সার্জনের একজন, বিশ্বের প্রথম সফল ইনফ্যাক্ট বায়োনিক ভেরিফিকেশনের রিসকোস্টার। এত বড় কিছু করার পরও আপনি একটা পাবলিক ইন্টারভিউ দেননি কেন? শুদ্ধ ধীর চোখে তাকায় রিপোর্টারের দিকে, অল্প চোখে বলল, আমি একজন ডাক্তার, সিনেমার হিরো নই যে প্রত্যেকটা অপারেশনের পর প্রেস কনফারেন্স করব। আমার কাজ অপারেশন থিয়েটারে, কনফারেন্সে হলে নয়। এমন বুদ্ধিদপ্ত সরল উত্তরে আর কথা পেঁচানোর সুযোগ পেল না রিপোর্টার। এবার BCC রিপোর্টার এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনার প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে অপারেশন রেস্কিউ। কেউ কেউ বলেছে এটি ঈশ্বরের কাজের সাথে তুলনীয়। আপনি কি নিজেকে ঈশ্বরের সবার মনে করেন? শুধু থেমে সামান্য হাসলো, অতঃপর গভীর কণ্ঠে বলল, আমি নিঃশ্বাস ফুরিয়ে আসা নির্জীব হৃদয়স্পন্দনকে পুনরায় সজীব করে তুলি। ঈশ্বর আমি নই, তবে ঈশ্বরের দূত বলতে পারি। এরপর সাংবাদিকের ভেতরে চাপা গুঞ্জন, কেউ লিখছে, কেউ তাকিয়ে আছে স্ত্রীর চাউনিতে, কেউ রেকর্ড করছে, কারণ এইসব নিউজ ফিডে হবে কালকের তাজা খবর। এরপর সাংবাদিকদের ভিড় ঠেলে একদিন ভারতীয় সংবাদপত্রের প্রতিনিধি সাহস করে প্রশ্ন করলেন, আপনার অস্ত্রোপচারের সাফল্যের হার এখন পর্যন্ত 98.7%, কীভাবে সম্ভব হচ্ছে এটা? শুধু কিছুক্ষণ নিশ্চুপ থেকে হঠাৎ ঠান্ডা কণ্ঠে প্রত্যুত্তর করল, কারণ আমি ব্যর্থকেই পছন্দ করি। মুহূর্তে ঘর জুড়ে নীরবতা। অতঃপর একজন তরুণ রিপোর্টার কিছুটা ব্যক্তিগত হয়ে বললেন, কৌতূহলী নিয়ে প্রশ্ন করলেন, আপনার হাসি খুব কম দেখা যায় ডক্টর চৌধুরী, এত সাকসেসের পরও আপনি কি খুশি হতে পারেননি? এমনকি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস এখনও আনম্যারিড। আপনার বয়সের অনুপাতে এতদিনে আপনার ম্যারিড হয়ে যাওয়ার কথা। প্রফেশনাল জায়গায় ব্যক্তিগত প্রশ্ন করাতে সামান্য বিব্রত বোধ করলেও শুদ্ধ, তবুও অযথা উদ্বেগ প্রকাশ করল না। কণ্ঠে স্বাভাবিক মাত্রা ধরে রেখে বলল, আমার সুখের সময়সীমা 7 মিনিট। ঠিক যতক্ষণ একজন রোগীর হৃদয় হাতে নিয়ে আমি সেটাকে পূর্ণের প্রতিস্থাপন করতে পারি, বাকি সময়টা আমি অপেক্ষায় থাকি পরের মৃত হৃদয়টার জন্য। এই কথার পর আর কেউ কিছু জিজ্ঞাসা করতে পারল না। রয়্যাল প্রিন্স অ্যালফ্রেড হসপিটালের সকলের বর্তমান অবস্থা। রয়্যাল প্রিন্স অ্যালফ্রেড
অডিটোরিয়ামে। বিদায় ডিউটি রড ইউনিটের নার্স, ওয়ার্ড বয় ছাড়া বিশাল ও হাসপাতালের পুরোটাই জনমানবিক নিস্তব্ধ। তবে বিশাল এই হাসপাতালে গা ছমছমে মর্গ রুমে যেন আরও বেশি ভয়ানক ও নিস্তব্ধতা চাদরে ঢেকে আছে। নিঃশব্দ, শুনশান ফাঁকা রুমের আবহাওয়ায় একটা চাপা মানুষ পচা গন্ধ, যা হঠাৎ করে নাকে না লাগলেও ধীরে ধীরে টের পাওয়া যায়। এছাড়া পুরনো ফ্যানাইলের গন্ধের সঙ্গে লাশের গন্ধ মিলেমিশে মিক্সচার হয়ে উৎকট একটা গন্ধের সৃষ্টি করেছে। পুরো মর্গ রুমের এদিকে ওদিকে ধাতব স্টিলের টেবিল ছড়িয়ে ছিটিয়ে, যার উপর সাদা কাপড়ে ঢাকা অগণিত মৃতদেহ, পায়ের আঙ্গুলে নাম্বার ট্যাগ লাগানো, যার ওপর এক পলক দৃষ্টি পড়লেই বুকের রক্ত হিম হয়ে আসে। এই মর্গটা হাসপাতালের বেসমেন্ট বিধায় কোনো জানালা বা ভেন্টিলেটর নেই, যা বোধ হয় বাহিরে এক ফোঁটা আলো বাতাসও ঘরে প্রবেশ করে না। কেবল মাথার ওপর ঝুলছে একটা ঝাপসা সাদা আলোর বাল্ব, যা আশেপাশে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করেছে। এই মর্গ কক্ষে বা দিকে লাশ কাটার ব্যবস্থা রয়েছে। এছাড়া এই হাসপাতালের মর্গ হেন্টার বলে অনেক মিথ প্রচলিত রয়েছে, তাই হাসপাতালের কর্মীরাও অতি প্রয়োজন ব্যতীত এই মর্গে আসেন না। আর এই ভয়াবহ কক্ষের মাঝখানে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে এক তরুণীকে। ভয়ে আতঙ্কে সেই তরুণীর সেন্সেস হওয়ার উপক্রম। সে অশরীরে প্রত্যনের ভয়ে সামনে পেছনে ডানে বায়ে কোথাও তাকাতে পারছে না। আতঙ্কে মনে হচ্ছে কলেজে লাফাতে লাফাতেই মুখ দিয়ে উঠে আসবে। সে যে চিৎকার করে কাউকে ডাকবে এই উপায়টিও নেই তার। তাকে যে বা যারা বেঁধে রেখেছে তারা মুখটাও শক্ত করে বেঁধে দিয়েছে। এই নিস্তব্ধ রুমে সামান্য কিছু একটা শব্দ বিভৎস ভয়ঙ্কর শোনায়, তাই মেয়েটি চোখ বন্ধ করে শুধু আল্লাহর নাম রুখছে। হাই ডার্লিং, কেমন এনজয় করছো লাশদের সাথে? পেছন থেকে কোনো নারীর কণ্ঠস্বর কানে পৌঁছাতেই বাধা অবস্থায় চমকে উঠল মেয়েটি। ভূত ভেবে দোয়া দুরুদ পড়তে শুরু করলো, যাতে কে ঠোঁটেলি হাসলো প্রিয়স্মিতা। ছেলেদের মতো সিজ বাজাতে বাজাতে এগিয়ে এলো তুহিনার দিকে। নিস্তব্ধ কক্ষে তার কটকটা শব্দ, তোলা পদচারণের ধ্বনি যেন কোনো অতৃপ্ত আত্মার আগমনের সংকেত। ব্ল্যাক জিন্স, চেক শার্ট, মুখে কালো মাস্ক, হাতে কালো পুঁতির ব্রেসলেট। এই চিরাচরিত টমবয় লুকে অতি আকর্ষণীয় নীলাভ চোখ দুটো ব্যতীত আর কিছুই দৃশ্যমান নয়। প্রিয়স্মিতা ধীরে পায়ে এগিয়ে এলো তুহিনার কাছে। তুহিনার ভীত সন্তুষ্ট চেহারা পানে তাকে বাঁকা হাসলো। লাশ কাটার লাইফটা হাতে তুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে লাফিয়ে বসলো তুহিনার সামনে একটা ধাতব স্টিলের টেবিলের উপর। সাইকোদের মতো ঘাড় বাঁকিয়ে ভয়ঙ্কর হিম শীতল কণ্ঠে আদেশ করলো, চোখ খোল। সামনের উপস্থিত এনার্জি কারো অশরীয় নয় এবং রক্ত মাংসের মানুষ। বুঝতে পেরে আচমকা চোখ খুলে ফেলল তুহিনা। সাথে সাথে তার দৃষ্টি নিবদ্ধ হলো একজোড়া ঈগল চোখে, যে চোখের অতলে কেবল নীরব হিংস্রতা। ওই চোখের শীতলাকে দেখেই তুহিনার ভূতের ভয় শান্ত হয়ে গেল। প্রিয়স্মিতা হাতের নাইফটা সামনের দেখাতে দেখাতে বলল, দেখ তো, এটা দিয়ে এক কপে তোর ঘাড় থেকে মুন্ডটা আলাদা করে দেওয়া যাবে নাকি? প্রিয়স্মিতা কথা বলার ধরনে স্তব্ধ হয়ে গেল তুহিনা। সে আটকে আছে মেয়েটার পরিচয় দুই চোখে, তবে এটা নিয়ে বেশি ভাবতে পারলো না। তার আগে একটা অপ্রীতিকর কাণ্ড ঘটিয়ে ফেলল প্রিয়স্মিতা। নিজের হাতে থাকা নাইফটা দিয়ে এক কোপে পাশে থাকা লাশটার ঘাট থেকে কটকট শব্দে মাথা আলাদা করে দিল। পুরনো সেই লাশটার কালচে পচা রক্তের ছিটে ছিঁড়িয়ে গিয়ে তুহিনার মুখে গিয়ে পড়ল। এমন নৃশংসতা দেখে ভয়ে তুহিনার চোখ দুটো টিকটে বেরিয়ে আসার উপক্রম হলো। পচা রক্তের গন্ধে ঘৃণায় গা গুলিয়ে এলো। মুখ ব্যথা বিধায় কিছু বলতে পারলো না, কেবল নাকে দিয়ে সুসু শব্দ করলো। তুহিনার এই অবস্থা দেখে পৈতেজিক শান্তি পেল প্রিয়স্মিতা। গাড় বাঁকিয়ে ফিচে হেসে বলল, এই তো সাহসের ছিঁড়িছ, হ্যাঁ? এই সাহস নিয়ে তুই আমার মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা জিনিসে থাবা মারিস? সো ফানি। প্রিয়স্মিতা বলার ধরনে অবাক হলো তুহিনা। ব্রকুচকে ভাবলো, সে আবার এই মেয়েটাকে কি কেড়ে নিয়েছে? প্রিয়স্মিতার মনের প্রশ্নটা ঝট করে বুঝে নিল। পাকা এসে একটানে ওর মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দিল। তুহিনা নিজের অবাকত্বর কাটিয়ে ওঠার আগেই আচমকা তুহিনার গলায় ধারালো নাইফটা ঠেসে ধরল প্রিয়স্মিতা। রক্তচক্ষু নিয়ে তাকালো তুহিনার দিকে, তাতে দাঁত চেপে বৃষ্টি গালাগালি দিতে দিতে বলল, ইউ ব্লাডি বিচ, তোকে যখন শুদ্ধ দুই চোখে দেখতে পারে না তখন আমার শুদ্ধের আশেপাশে ঘুরঘুর করিস কেন? জানের মায়া নেই তোর? প্রিয়স্মিতা ছুরি চেপে ধরায় তীব্রতায় তুহিনার গলার চামড়া হালকা কেটে গেল। সে যেন প্রিয়স্মিতার কথাগুলো বিশ্বাস করতে পারছে না। সেটাও বুঝতে পারছে না এই মেয়েটা আসলে কে, আর তাকে বা কেন এসব বলছে।
তুহিনাকে চুপ করে থাকতে দেখে রক্ত চেপে গেল প্রিয়স্মিতার মাথায়। সে এবার বাঁ হাতে শক্ত করে চেপে ধরল তুহিনার চুলের মুঠি। ব্যথায় কুকিয়ে আহা করে উঠল তুহিনা। প্রিয়স্মিতা দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, শালি, সস্তা পুরুষ মানুষ দেখলেই তোর গায়ে ঢলে পড়তে মন চায়। আজ থেকে ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর যদি আর কখনো আমার সুতের আশেপাশে তোকে দেখি, জানে মেরে ফেলবো। অ্যান্ড আই সোয়ার, তোর লাশটাও কে খুঁজে পাবে না। প্রিয়স্মিতা চোখে মুখে ঠিকরে পড়েছে শিকদার বংশীয় হিংস্রতা, উতলে ওঠা গরম রক্ত যা জেগে উঠেছে খানদানি নরকীয় পিচাস, যার মনে মায়া দয়ার কোনো ছাপ নেই। আর এই সত্তাকেও তারা নিজেদের কন্ট্রোল করতে পারে না। তবে এত সবে ভয় পেয়ে গেল তুহিনা। তার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। সে প্রিয়স্মিতাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। সে সুদের কাছে যাবে না, মানেটা কি? এবার তুহিনার মাথা রক্ত চেপে গেল। গর্জিটে বলল, তুই কে? হ্যাঁ, আমাকে এসব বলার? আর শুদ্ধ ভাই তোর কখন হলো? তুই কে জানি না, জানতেও চাই না, তবে নিজের সীমায় থাক। শুদ্ধ ভাই, ওর দিকে নজর দিবি না, সে আমার। এই তুহিনা চৌধুরীর একান্ত। আমি আগে ওর কাছে যেতাম, ভবিষ্যতে যাব। তুই যা পারিস করে নে। শুদ্ধকে নিজের বলে দাবি করাতে মেচা ছাড়ালো প্রিয়স্মিতা। তেরে এসে কষিয়ে একটা চর বসিয়ে দিল তুহিনার গালে। সাথে সাথে বাধা অবস্থায় মুখ থুবড়ে উল্টে পড়লো তুহিনা। ব্যথায় গাল তার টনটন করে উঠল। কোনো মেয়ের হাত এত শক্ত হয়? প্রিয়স্মিতা পুনরায় তেরে এসে ওর গলা টিপে ধরল। চোখ দিয়ে যেন আগুন ঠিকরাচ্ছে। গলা চেপে ধরা নিঃশ্বাস আটকে আসলো। তুহিনার চোখ মুখ লাল হয়ে গেল মুহূর্তেই। প্রিয়স্মিতা তুহিনাকে চুল ধরে সজোরে সোজা করে বসালো। শক্ত হাতে তুহিনার চোয়াল চেপে ধরে বলল, আল্লাহর কসম, আর খালি একবার দেখি তাহলে তোকে বোঝাবো হু আই অ্যাম। বলে গড়গড় করে চলে গেল প্রিয়স্মিতা। তবে ওর রিয়াকশনটা দিতে ভুলে গেছে তুহিনা। এই মেয়েটা কে আর কোথায় থাকে? কি বলে গেল? কিছু তার মাথায় ঢুকলো না। তবে এটা বেশ বুঝলো, সুতিকে পাওয়ার রাস্তা তার জন্য আরো কঠিন হয়ে গেছে। তবে সে এও মনে মনে প্রতিবদ্ধ করে নিল, আপনি আমারই হবেন শুদ্ধ ভাই। আপনাকে আমার হতেই হবে। আমি আপনার জন্য যেমন জান দিতে পারি, তেমন শত শত জান অনায়াসে নিতেও পারি। আমাকে এখনও চিনতে পারেননি। আজকের প্রত্যেকটা আঘাতের প্রতিশোধ আমি একটা একটা করে তোর কাছ থেকে নেব, সে তুই যে হোস না কেন। এটা এই তুহিনা চৌধুরীর প্রমিস। এইভাবেই যেন আরও দুটোর মধ্যে অদৃশ্য আরেকটি সংঘর্ষের দামামা বেজে গেল। কে পাবে ভালোবাসা আর কে হারাবে, তা তো সময়ের সাপেক্ষ। কানাডা। বিছানার এক কোণে পড়ে থাকা ফোনটার তীক্ষ্ণ ঝাঁঝাটা শব্দে বিরক্তি ধরে গেছে ডেভিড। রান্না ফেলে ফোন হাতে যাওয়ার মোটেও ইচ্ছে নেই তার, তাই সে শব্দকে বিশেষ গুরুত্ব দিল না। উপেক্ষা করলো ফোনটাকে নিজের থেকে কেটে যাওয়ার জন্য। কিন্তু ফোনের ওপরে ব্যক্তি যেন বেশ অধৈর্য। ফোনটা রিং হতে হতে একেবারে থামলো, পুনরায় নতুন নতুন বেজে ওঠে। এভাবে অনেকক্ষণ পর অবশেষে থামলো ফোনটা। রান্না ছেড়ে এখন যেতে হবে না ভেবে হাফ ছিল দেবী। তবে তার শশীটুকু ধুলে মিলিয়ে ফোনের তীক্ষ্ণ শব্দে আবারও মুখরিত হলো আশেপাশ। এবার একটু বেশি দৃঢ়, বেশি অনুত্তন তোলা স্বরে। এবার বিরক্তিতে চোখ মুখ বুঝিয়ে ফেলল দেবী। ছোট্ট একটা নিঃশ্বাস হলে গ্যাস অফ করে দিল। রান্নাঘর থেকে বেরিয়ে গেল বেডরুমের দিকে। ফোনটা যেন আগের মতো বিছানার কোণে পড়ে আছে। দেবী রুমে এসে আশেপাশে চোখ ঘোরালো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা পেল না। আরও 2 পা এগোতে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পেল। সে ফোনটার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আঙুলে আঙুল চেপে দেখল এটা তো ওর ফোন নয়। তাই ধরবে কি ধরবে না দ্বিধা কাজ করছে। তবে ফোনের ঝংকার তোলা শব্দে সে ভাবনা বেশি দূরে এগোলো না। খানিকটা দ্বিধা ও অস্তিত্ব নিয়ে ফোনটা তুলে নিল দেবী। স্ক্রিনে ভেসে আসে একটা আননোন নাম্বার। দেবী ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই ফোনটা ধরেই ফেলল। মোবাইলটা কানে চেপে হিনহিনে কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? ফোনের ওপার থেকে ছুটে আসলো নারীর কণ্ঠস্বরটা, যেন সে তার নরম হৃদয়স্পন্দের ধারত ছুটির আঘাত আনলো। পানিতে টইটম্বর হয়ে গেল মায়াবী অক্ষিযুগল। মুক্ত খোলা পরিবেশে দাঁড়িয়েও তার শ্বাসরুদ্ধকর দেখা গেল। ফোনের ওপাশ থেকে অনবরত হালো হালো শব্দ ভেসে আসছে। সে তো এই পর্যায়ে না পেরে ফোনটা কেটে দিল। পাউচের ওপর ফোনটা ছুঁড়ে মেরে নিচে একপাশে গিয়ে বসলো। বুকের পাহাড় সম ব্যথা চেপে রেখে নিঃশব্দে অষ্টবিসর্জন দিতে লাগলো। বোবা কান্নার তালে তালে তার তনু শরীরে মৃদু কম্পনের সৃষ্টি হচ্ছে। সে অনবরত বড় বড় নিঃশ্বাস ফেলে উগড়ে আসা কান্নাটা গিলে নেওয়ার ব্যর্থ চেষ্টায় বক্ষ পীড়িত করলো। কিন্তু কেন জানি বুকের ভারে কান্নার বাঁধ মানতে চাইছে না। তে হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে উঠল। সাথে সাথেই কাঁধে কারো আলতো স্পর্শ চমকে উঠল শ্রীতা।
দ্রুত চোখের পানি মুছে ফেলে পিছনে তাকালো। প্রিয়তা নীলিত চোখে ওর দিকে তাকিয়েছে। সে তার ছোট বোনকে দেখে চোরের মতো মুখ লুকালো, মিথ্যে হাসার চেষ্টা করলো। আরে ভাবি, তুমি এখানে? ভার্সিটিতে এখনো এলে? প্রিয়তা সে তার প্রশ্নে জবাব দিল না, বরং ভনিতা ছাড়াই স্পষ্ট বাক্যে বলল, লিভিং রুমে বসে কাঁদছো কেন আপু? কেন আবার সবার সামনে নিজের দুর্বলতা প্রজেক্ট করছো? প্রিয়তার নির্লিপ্ত কণ্ঠের আচমকাই শ্রেতা কথা আটকাতে আমতে তোকে বলতো, কই কিছু বলছিস? কাঁদবো কেন? প্রিয়তা তাচ্ছিন্ন করে বলল, তুমি কাঁদছিলে কি না সেটা একটা 2 বছরের বাচ্চা বলেও দিতে পারে। তবে কাঁদছিলে সেটা বড় কথা নয়। সবার জীবনে গোপন কান্না থাকে, কিন্তু প্রকাশ্যে কাঁদার অধিকার সবার থাকে না। তাই কাঁদার প্রয়োজন হলে ঘরে দরজা বন্ধ করে কাঁদবে, একান্তে কাঁদবে, যেন ঘরের 4 দেওয়াল ব্যতীত অন্য কেউ না দেখে। সে তার মিথ্যে বলতে পারল না। অদমের চেষ্টায় আটকে রাখা বেদনা অশ্রুগুলো চোখে উপড়ে নিঃশব্দ ধারায় গলা বেয়ে নেমে গেল। হাত মুঠো করে নিঃশব্দে ফুঁপিয়ে উঠল মেয়েটা। সে তার অবস্থা দেখে প্রিয়তার মন পুড়ল, তবে তার চেহারায় প্রকাশিত হলো না। সে পুনরায় শ্রেতার কাঁধে হাত রেখে বলল, ঘরে কে কাঁদো আপু? এই ব্যথা তোমার একার। তোমার এই বোবা কান্না দেখে সুখ পালন করার কেউ নেই। তোমার এই কান্না একান্তই তোমার। সমাজের ভাষ্যমতে নিষিদ্ধ, কলুষিত। এই ব্যথা কাউকে দেখালে সে তোমার নির্দ্বিধায় কলঙ্কিনী উপাধি নিয়ে ভূষিত করবে। এটা দেখাবে না তুমি কিভাবে বেঁচে আছো। সে সোজা বলে দেবে, তুমি দুশ্চরিত্রা, তুমি অন্যের ঘরে ভাঙতে চাও। প্রয়োজনে মরে যেও আপু, তবুও এসব গোপন কলঙ্ক কাউকে দেখিও না। আত্মসম্মান খুইয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক সুখের। সে তার বসে থাকতে পারল না। ফট করে প্রিয়তার কোমর ঝরিয়ে ধরল। দীর্ঘশ্বাস ফেলল প্রিয়তা। ভরসায় হাত রাখলো শ্রেতার পিঠে। এসব মানুষের কিছু বলে শান্ততা দেওয়ার ভাষা থাকে না। শ্রেতা প্রিয়তাকে জড়িয়ে ধরে মৃদু আত্মনাদ করে কেঁদে উঠল। হেঁচকি তুলে বলল, আমি বাকিটা জীবন কিভাবে কাটাবো ভাবি? কিভাবে ভুলবো সেসব কথা? কিভাবে থাকবো তাকে ছাড়া? আমি তাকে যে খুব ভালোবাসি। আমার ভীষণ কষ্ট হচ্ছে ভাবি। আমি আর পারছি না তাকে না দেখে থাকতে। আমি পারছি না তার পাশে অন্য কাউকে মানতে। আমাকে বাঁচার উপায় বলে দাও ভাবি। সে তার এমন কাতর কণ্ঠে স্পষ্ট স্বীকারোক্তিতে প্রিয়তার চোখের কোনো পানি চিকচিক করে উঠল। এই ব্যথা যে আসলেই প্রাণে সয় না। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তবে কবেই প্রিয়তা নিজের মুক্তির পথ খুঁজে নিত। সে ফোন করেছিল। পুরুষালী কণ্ঠে ভাবনার শুধু টান পড়ল। দেবীর ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকালো। আবির্ভাব কাঁধে ভিজে তাওয়াল ঝুলিয়ে প্রশ্ন চোখে তাকিয়ে আছে। দেবী দৃষ্টি নত করল। পুনরায় ফোনটা বিছানার ওপর রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, জানি না, একটা আননোন নাম্বার থেকে অনেকক্ষণ ধরে ফোনটা বাজছিল, তাই রিসিভ করেছিলাম, কিন্তু কে বলতে পারবো না। আবির্ভাব তোয়ালে দিয়ে মাথা মুছে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি বললো? দেবী পুনরায় স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কিছুই বলেনি। একবার জিজ্ঞেস করেছিলাম কে, কোনো দরকার নাকি, কিছু বললেন নাকি, কিন্তু একটা শব্দ বলেনি। দেবীর কথায় ভ্রু কুঁচকে ফেলল আবির্ভাব। বিছানা থেকে ফোনটা তুলে কল লিস্ট ওপেন করতেই তার কলিজাটা মুচড় দিয়ে উঠল। চোখ মুখ কেমন ফ্যাকাশ হয়ে গেল মুহূর্তের মধ্যে। দেবী ব্যাপারটা লক্ষ্য করে সন্দেহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কে ফোন করেছিল আপনি জানেন? আবির্ভাব জবাব দিল না। ফোনটা পকেটে গুজে বেরিয়ে যেতে নিলে আশ্চর্য হলো দেবী। ঝট করে আবির্ভাবের বাহু আঁকড়ে ধরল। অবাক কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছে? বাইরে। এবার একটু আশ্চর্য হলো দেবী। খাবেন না? না। অভিমানে চোয়াল ঝুলে গেল দেবীর। আবির্ভাবের হাতটা শক্ত করে চেপে ধরে অভিমানী কণ্ঠে বলল, আমি এত কষ্ট করে আপনার জন্য রান্না করেছি, আর আপনি না খেয়ে চলে যাচ্ছেন। আপনি খাননি বলে দুপুর থেকে আমি কিছু খাইনি, চলুন না খেয়ে নেবেন। আবির্ভাব একটু থেমে পিছনে ফিরে তাকালো। দেবী অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আবির্ভাব আর কিছু না বলে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ভীষণ খুশি হলো দেবী, তবে একটা বিষয়ে বিশেষ করে তার মনে সন্দেহের বীজ বপন হলো। এলএলবি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে, তার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। সে স্পষ্ট আবির্ভাবের চোখে মুখে অন্যরকম কিছু একটা দেখেছে, সেটা সে প্রায় সময় দেখতে পায়। কিন্তু কি এই পরিবারে কি এমন রহস্য কাজ করে চেপে আছে? তবে এত হিজিবিজি ভাবনার আর সময় নষ্ট করলো না সে। স্বামীর পেছনে পেছনে ডাইনিং রুমের দিকে গেল। আবির্ভাবের খাবার বেড়ে দিতে দিতে মিষ্টি কণ্ঠে প্রশ্ন করলো, আজ সারাদিন কেমন কাটলো আপনার? আবির্ভাব 1 চামচ খাবার মুখে নিল। নির্লিপ্ত কণ্ঠে ছোট করে জবাব দিল, ভালো। আবির্ভাবে যেন খাবারটা গলা দিয়ে নামছে না, তবুও কষ্টের শিষ্টে ঠেসে ঠুসে খাবার গিলতে লাগলো।
অস্থিরতায় ভরে উঠেছে তার মন মস্তিষ্ক। আজ 2টা বছর আধ ভাবতে পারল না আবির্ভাব। কারো চেনা হাতে স্পষ্ট নিজের মাথায় অনুভব করলো, সাথে সাথে ভ্রু কুচকে ফেললো, ঘাড় ঘুরিয়ে দেখলো একজন 50-70 চশমা পরা ভদ্রমহিলা মমতা রাখা চোখে তাকিয়ে আছেন দ্বারের দিকে। ছেলের শুকিয়ে যাওয়া মুখের দিকে দেখে অস্তিত্বের ব্যথা হলো পূজারিনীর রায় চৌধুরীর। আহত কণ্ঠে প্রশ্ন করল, তুই কি খাওয়া দাওয়া করিস না বাবা? মায়ের চেহারা দেখে আর কণ্ঠ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল আবির্ভাব। মুহূর্তে চোখে মুখে শীতলতা ক্রোধান্বিত পরিণত হয়ে গেল। তীব্র রাগে খাবারের প্লেট ঠেলে উঠে যেতে নিল। পূজারিনীর রায় চৌধুরী আটকে দিলেন, বেঁধিত কণ্ঠে বললেন, এখনো মায়ের ওপর রেগে আছিস বাবা? ওনার কথায় মমতাময়ীর সুর, আবার আবির্ভাবের ঘনিত দৃষ্টিতে তাকালো ওনার দিকে। ছেলের চোখে নিজের প্রতি এত ঘৃণা দেখে থমকে রইলেন পূজারিনীর রায় চৌধুরী। তবে থামল না আবির্ভাব। সে এই মহিলাকে কিছু বলতে চায় না, আর না অন্য কারো সম্পর্কে রাখতে চায়। সে এদের সকল ঋণ নিজের জীবন দিয়ে মিটিয়ে দিয়েছে, আর দিয়েও যাচ্ছে। পূজারিনী রায় চৌধুরী নরম কণ্ঠে প্রশ্ন করলেন, তুই বাংলাদেশে যাস না কেন বাবা? মা বাবার উপর এত রাগ? আমরা কি তোর খারাপ চেয়েছিলাম বল? আমরা যা করেছিলাম। এবার আর ধৈর্য ধরে রাখতে পারলো না আবির্ভাব, গর্জে উঠল। এক প্রকার ভয়ঙ্কর রাগে তার শরীর থরথর করে কাঁপছে। তবুও নিজের উষ্ণতা প্রকাশ করলে বলল না, দেখুন মিসেস রায় চৌধুরী, আপনার আর আপনার হাজবেন্ডের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নেই। কারণ আপনাদের সাথে আমার যে সম্পর্ক ছিল, যার ঋণ ছিল বা সেই সকল দায়বদ্ধতা ছিল, তা 2 বছর আগে মিটে গেছে। সকল সম্পর্ক চুকে গেছে। আমি আপনার সকল সম্পর্ক, ঋণ সব শোধ করে দিয়েছি। তা আপনার যা বা আপনার ফ্যামিলির সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। আর আপনারা দয়া করে সম্পর্ক পাতাতে আসবেন না। আপনারা আপনাদের মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। আপনাদের ঋণ শোধ করতে যা যা বলেছেন করেছি। আপনাদের জাত ধর্ম সব অক্ষুণ্ণ রেখেছি। তাহলে এখন কেন কাটা গায়ে লবণের ছিটা দিতে এসেছে? আপনাদের বাড়ি থেকে আসার সময় বলিনি আপনারা আর আমার কেউ নন? তাহলে আমার বাড়িতে কেন এসেছেন? আবির্ভাবের এত রেগে চিৎকার করতে দেখে কেঁপে কেঁপে উঠছে দেবী। তার বিগত 2 বছরের সংসার জীবনে সেই মানুষটাকে কখনো এত রাখতে দেখেনি। সে একজন স্থির ধীর ঠান্ডা মেজাজের মানুষ, অতিরিক্ত ভায়োলেন্স পছন্দ করে না। তাহলে সে কেনই বা নিজের পরিবারের সাথে এমন ব্যবহার করে? কারণ নিজের বাবা মাকে দেখতে পারে না। ছেলের বেলার তীক্ষ্ণ অপমানজনক কটু বাক্যে পূজারিনী রায় চৌধুরীর চোখে পানি টলমল করে উঠল। আবির্ভাব ঘৃণের মুখ ফিরিয়ে নিয়ে বেরিয়ে গেল। পূজারিনী রায় চৌধুরী ধপ করে বসে পড়লেন চেয়ারে। তবে কি 2 বছর আগে ছেলের বলা শেষ কথাগুলো অভিমানী ছিল না? সত্যি কি একমাত্র ছেলেকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে সে? সত্যি কি তার ছেলে কাছে বাবা মায়ের চেয়ে অন্য জাতের মেয়ে বেশি আপন ছিল? সত্যি কি একটা 2 দিনের মেয়ের ভালোবাসার কাছে বাবা মায়ের 31 বছরের ভালোবাসার ঠুনকো? বাবা মায়ের থেকে ওই জাতের মেয়েটা কি বেশি আপন? উনি এমন কেন করলেন মা? আর উনি কিসের ঋণ শোধ করার কথা বলে গেলেন? আপনারা আমার থেকে কি লুকাচ্ছেন মা? পূজারিনী রায় চৌধুরী অশ্রুসিক্ত নয়নে তাকালো দেবীর দিকে। দেবীর চোখে হাজার প্রশ্ন। ছেলের বুকে কি উত্তর দেবেন জানা নেই ওনার। দেবী অধৈর্য হলো, পুনরায় উৎকণ্ঠা নিয়ে বলল, কি হলো মা বলুন? ওনারা আপনাদের সাথে কিসের এত দেনা পাওনা সম্পর্ক? আমায় বলুন মা। পূজারিনী রায় চৌধুরী কিছু বলতে পারলে না, চুপচাপ উঠে চলে গেলেন। ছেলে তাদের থেকে সম্পর্ক রাখুক আর না রাখুক, এই মেয়েটার কাছে যেন আর কখনো না ফিরে। এই জন্য যা করা দরকার তিনি তাই করবেন। ছেলে সংসার কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। প্রয়োজনে ছেলের সকল শর্ত মেনে নিতে হবে। ছেলে ও বৌমার জীবন থেকে অনেক দূরে চলে যাবেন। তবে তিনি লক্ষ্মীমতো বৌমা এনেছেন, তাকে কখনো গৃহছাড়া হতে দেবেন না। শাশুড়িকে এভাবে চলে যেতে দেখে অসহায়িত হলো দেবী। তার মনে হাজারো প্রশ্ন। তবে এ সকল প্রশ্নের উত্তর কে দেবে? কার কাছে তার সকল প্রশ্নের স্বয়ং উত্তর রয়েছে? কে দেবে? কার কাছে গেলে মিলবে সকল প্রশ্নের সমাধান? কি এমন যুক্তি আছে যা তার স্বামী আর শাশুড়ির মধ্যে? যা করেই হোক তাকে জানতে হবে। কানাডা টরন্টো শহরে সন্ধানী মেয়ে স্বপ্নের মতো। গোধূলি বেলায় ছিম ধরা আলো, আধারিতে নীলচে আকাশটা তখন রক্তিম কমলা আভায় ছেয়ে গেছে। লেক অ্যান্টার্কটিক পার ঘেঁষে বইছে হালকা শীতল মৃদু বাতাস। কখনো কখনো তা ছুঁয়ে দিচ্ছে পথ চলার ক্লান্ত পথচারীদের। চারপাশে সবাই যেন থমকে গেছে। ট্রাফিক লাইট, গাড়ির শব্দ,
কর্মব্যস্ততা, মানুষের পায়ের আওয়াজ, সবকিছুতে যেন এক অপূর্ণ স্থিরতা। সেই নিঃশব্দ ছন্দে পাশাপাশি তাল মিলিয়ে হাঁটছে দুই তরুণী। হাতে রয়েছে রিসার্ভেল গ্রসারি ব্যাগ। গল্পের মৃদু গুঞ্জনে ডুবে আছে তারা পথে চলছে। লেক অ্যান্টারটিয়ন ধমকা হাওয়ায় প্রিয়তার লম্বা গলা চুলগুলো উড়ে উড়ে ধরে ধরে যাচ্ছে। সূর্যের শেষ কমলা আলো তার নীল চোখ দুটিতে পড়ে হীরের মতো ঝিলিক দিয়ে উঠেছে। কিন্তু এত সৌন্দর্যের মধ্যেও তার চোখে যেন কোনো মুগ্ধতা নেই, নেই কোনো বিষণ্ণতাও, শুধু একরাশ যান্ত্রিকতা। শ্রেতাও হাঁটছে তার আশেপাশেই। ব্যাগগুলোতে টুকিটাকি জিনিসপত্র নাড়াচাড়া উপস্থিত করা যায়। সন্ধ্যার আবছা আলোয় রাস্তার পাশের ক্যালিফোর্নিয়াতে একে একে আলো জ্বলে উঠেছে। ফুটপাতের ল্যাম্পগুলোতে হলুদ আলো চারপাশে কুয়াশা ভেজা রূপে মোড়া দিয়ে চড়েছে। আলো ছায়া শহরটা যেন কোনো স্বপ্ননগরী। হাঁটতে হাঁটতে প্রিয়তার পায়ের পাতায় হালকা টনটন করে উঠল। একটু থেমে গিয়ে সে তাকালো আকাশের দিকে। মাথার উপরে আকাশটা যেন জল রঙে আঁকা, গোলাপি, কমলা, বেগুনি রঙের এক স্বপ্নের ক্যানভাস। লেকের জলে ভরা সূর্যরশ্মি এতটাই কোমল, এতটাই জাদুকরী, যেন মুহূর্তটা চিরকাল স্থির হয়ে থাকুক। তবে এত সব সৌন্দর্য, মাধুর্য প্রিয়তার কাছে বিষদময়। আর হাঁটতে পারছে না পেরে আচমকাই লেগের পাড়ে বেঞ্চে বসে পড়ল প্রিয়তা। বুক ভরে নিঃশব্দ বাতাসটা ফুসফুসে ছেড়ে নিল। চোখ বন্ধ করে কারো শূন্যতা অনুভব করলো। যদি সে আশেপাশে থাকতো তাহলে আজকের সন্ধ্যাটাও হয়তো অন্যরকম। সে তা পাশে না দেখে একা একা বকবক করতে করতে এগিয়ে চলেছে। কিছুটা দূরে আসতেই তার নিজেকে একা মনে হলো। দ্রুত পাশে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। একটু ভরকে গেল শ্রেতা। ঝট করে পেছনে ফিরে তাকলো। তার বেশ অনেকটা দূরে লেকের পাড়ের বেঞ্চে বসে পড়েছে প্রিয়তা। দৃষ্টিতে সন্ধ্যা রাতের কালচে নীল জলের ওপর আবদ্ধ। দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্রেতা। আবার ঘুরে যেতে ভিড় করে বলল, এই মেয়েটা দিনকে দিন এত বেপরোয়া হয়ে যাচ্ছে কেন? সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় প্রিয়তার কাছে ফিরে এলো। পাশ ঘেঁষে বসে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, না বলে হুটসাট হাওয়ার মতো উড়ে যাচ্ছিস কেন? প্রিয়তা কালচে জলে দৃষ্টি রেখেই হালকা হাসলো। অতঃপর হেয়ালিপূর্ণ গলায় বলল, এখনকার যুগে এমন কেউ কি আছে যে অন্যের কন্ট্রোলে থাকতে চায়, নিজের মতো বাঁচতে চায় না, নিজের স্বাধীনতা চায় না, নিজের আত্মনির্ভরশীলতা চায় না, কারো করুণাতে বাঁচতে চায়, যার জীবনের কৃতিত্ব পছন্দ না? শ্রেতা একটু আশ্চর্য হলো। তীব্র বিরোধিতা জানিয়ে বলল, অবশ্যই না। পাগল ছাড়া এসব উদ্ভট ভাবনা কারো মাথা দিয়ে আসবে না। বর্তমান সময় দাঁড়িয়ে কেউ কেন চাইবে অন্যের হাতের পুতুল হয়ে থাকতে? পরাধীনতার শিকলে বাধা পড়তে চায় কেন? ফ্রিডমকে ভালোবাসা সবাই। আমি চাই না, হুট করে বলে ফেলল প্রিয়তা। তার কথায় কপালের মাঝখানে কয়েকটি গভীর ভাঁজ পড়ল শ্রেতার। সে অবিশ্বাসী চোখে তাকিয়ে বলল, তোর শরীর ঠিক আছে তো? তুই তো বলেছিস তোকে আত্মবিশ্বাসী হতে হবে। শ্রেতার কথায় ইসলাম হাসল প্রিয়তা। কণ্ঠে বিষাদের মিশিয়ে বলল, আমি যে জীবনটা বেঁচেছি সেই জীবনের একটা দিনও যদি তুমি বাঁচতে, তাহলে তুমি সেই পরিধীনতার শিকলের জন্য কাঙ্গাল হয়ে যেতে। এই তথাকথিত সাফল্য, স্বাধীনতা, আত্মসত্তা সব তোমার কাছে দম বন্ধ করা ফাঁসির মতো মনে হতো। তুমি চাইতে একটা শান্ত, নির্ভেজাল, পরাধীন জীবন কাটাতে, পরনির্ভরশীলতায় বাঁচতে। প্রিয়তার কথাবার্তা শুনে শ্রেতা এবার কনফিউশন হলো। কড়া নজরে তাকে বলল, কিন্তু তুমি কি? বাক্য সম্পন্ন করার আগেই হাতে থাকা মোবাইল ফোনটা ভাইব্রেট করে উঠল। এতে হালকা কেঁপে উঠল শ্রেতা। কথা তালে কেটে গেল সে। ফোন স্ক্রিনে চোখের সামনে মেলে ধরতেই হাত পায়ের রক্ত চলকে উঠল, গলা শুকনো আসলো। প্রিয়তার সামনের দিকে তাকিয়ে হালকা আসলো, হিমেল কণ্ঠে বলল, নিঃশব্দ সুখে গা ভাসানোর আগে ভেবে নিও আপু। তবে সে কথা তার কানে অবধি বোঝা গেল না। তবে তার চোখের মনে এক চিলতে খাঁটি সুখের কথা মিলিয়ে গেল। অতি প্রিয় কণ্ঠটা শোনার লোভ জেগে বসলো। সে চাপা হাতে ফোনটা রিসিভ করতে নিলে স্ক্রিনে উজ্জ্বল আলোটুকু হঠাৎ করেই নিভে গেল। সাথে সাথে মুখ কালো করে ফেলল শ্রেতা। আর একটু সুখের আলো হাতছানি দিতেই পুনরায় মিশিয়ে গেল। প্রিয়তা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে তার পাশ থেকে উঠে চলে গেল। সন্ধ্যা কাটিয়ে নেমে রাত এসেছে ধবনীতে। প্রিয়তার জন্য আরেকটা একাকী বিষণ্ণ দিনের অবসান হলো। সে হাত দুটো পিছনে গুটিয়ে ফুটপাত দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বিষণ্ণ সুরে সুর তুলে গাইল, এই জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল লাগে না, সব কিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কি যাতনা। আমারে পারলে মনে করিও তুমিও কান্দ গোপনে, সুখে থাইকেও প্রাণের প্রিয়া, আমায় ভালোবাসা নিও। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখায় হাসি, যেন আমি সুখ বিলাসী।
আমি এক গোপন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি এক সুখ নিবাসী। শ্বেতা চাতকের মতো অনেকক্ষণ অপেক্ষা করলো, যদি আবির্ভাব আরেকটি বার ফোন করে, যদি একটি বার তাকে নিজের কণ্ঠ শোনার সুযোগ করে দেয়। তার সে সিজনে আরও বেড়ে গেল, কিন্তু এমন কিছু হলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেই কাঙ্ক্ষিত নাম্বার থেকে আর কোনো মেসেজ এলো না, ফোন এলো না। সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষা করার পর শ্বেতা কেন জানি নিজের উপরে প্রচণ্ড ঘৃণা হলো। বাম হাতের পৃষ্ঠা বেয়ে আসা পানিটুকু মুছে নিল, ঠোঁট কামড়ে নিজের কান্না সংবরণ করার চেষ্টা করলো। ছি শ্রেতা, এতটা নির্লজ্জ আর বেহায়া হবি কবে থেকে তুই? ছি, তুই একটা বিবাহিত পুরুষের কাছ থেকে ভালোবাসার আশা রাখিস, যে দন্তুর মতো অন্যের স্বামী, সুখের সংসার তার, সে কেন শুধু শুধু তোকে ফোন করতে যাবে? তুই তোর অতীত, যাকে তুই 2 বছর আগে ছুঁড়ে ফেলে রেখেছে ধর্ম আর পরিবারের অজুহাতে। তবে তুই কেন নিজের আত্মসম্মানের কথা ভুলে যাস? বারবার প্রিয়তা ঠিকই বলেছে, নিষিদ্ধ সুখে গা ভাসালে। হঠাৎ প্রিয়তার কথা মনে পড়তে আচমকায় চমকে উঠল শ্রেতা। তরিদ্বিকে আশেপাশে তাকালো, কিন্তু আশেপাশে ফাঁকা, লেক প্রায় শুনশান, জনমানবহীন। শুধু তার পাশে তাদের গ্রসারি ব্যাগগুলো পড়ে আছে। সে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো, ছুটে গিয়ে আশপাশে খুঁজতে লাগলো, কিন্তু কেউ কোথাও নেই। সে খুঁজতে খুঁজতে অনেকটা দূরে এগিয়ে গেল, তবু কোথাও একটা মানুষের ছায়া পর্যন্ত দেখতে পেল না। ফলে একটু ঘাবড়ে গেল শ্রেতা। প্রিয়তা কখনোই তাকে একা ফেলে চলে যাওয়ার মেয়ে নয়। তাহলে মেয়েটা কোথায় গেল? সেটা ভাবতে পারছে না। আর এখন যদি সে একা বাড়ি ফিরে যায় আর প্রিয়তা আশেপাশে থাকে, তখন আরেক ফ্যাসাদে পড়তে হবে। শ্রেতা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মনে করলো, ফোন করে নিলেই তো মিটে যায়। শ্রেতা নিজেই নিজের মাথায় টুকি মেরে বলল, দিন দিন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে শ্রেতা, তাই আজকাল সিম্পল ভাবনাগুলো তোর মাথায় আসে না। বললো ঝটপট প্রিয়তা নাম্বার ডায়াল করলো। ফোনটা কানে ধরতে উপাস থেকে মেয়েলি কণ্ঠে ভেসে উঠল, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এই বিরক্তিকর বাণীটুকু শুনতেই মেজাজ খারাপ হয়ে গেল শ্রেতার। পুনরায় নাম্বার ডায়াল করে ফোনটি কানে ধরলো, কিন্তু এবারও স্রেফ এই একই কণ্ঠে ফুটে উঠল, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এভাবে 22 কয়েকবার ট্রাই করার পর আশানুরূপ কোনো জবাব পেল না শ্রেতা। ফলে চরম বিরক্তিতে তার কপালে বেশ কয়েকটা ভাঁজের সৃষ্টি হলো। সে আর কিছু ভেবে দ্রুত কল লাগালো মেহজাবিন চৌধুরী নাম্বারে, কিন্তু এবারও সে একই মেয়েলি কণ্ঠে ভেসে উঠল, ইউর কল হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু ভয়েসমেল, প্লিজ লিভ এ মেসেজ আফটার দ্য টোন। এবার সে তার বিশাল মেজাজ খারাপ হলো। কাজের সময় সবার জন্য ঠাটা পড়ে। সে বেশ বিরক্তি নিয়ে মেহজাবিন চৌধুরীকে বেশ কয়েকটা ফোন করলো, কিন্তু মেহজাবিন চৌধুরী একের পর একবার রেসপন্স করলেন না। শ্রেতা আবার বাধ্য হয়ে বাড়ির একমাত্র মেইড মিসেস জ্যাফেলিনের নাম্বারে ফোন করলেন। এবার একনিং হতেই কল রিসিভ করলেন মিসেস জেনিফার। শ্রেতা মিসেস জেনিফারের কথা শুনে উত্তেজিত কণ্ঠে বলেন, মিস্টার জেনিফার, হ্যাজ প্লিজ প্রিয়তা কাম ব্যাক হোম। শ্রেতার উত্তেজিত কণ্ঠে একটু অবাক হলেন মিসেস জেনিফার, তবে তিনি বিশেষ না ভেবে নম্র কণ্ঠে প্রত্যুত্তর করলেন, নো ম্যাম, মিস প্রিয়তা হ্যাজ বিন কাম ব্যাক ওয়েট, শি ওয়ান্ট টু আউট উইথ ইউ ফর গ্রসারি এলিয়েন্স and she hasn't returned since then. What? Yes ma'am. শ্রেতা আর কিছু না শুনে ফোনটা কেটে দিল। পাগলের মতো আশেপাশে এদিক ওদিক খুঁজতে লাগলো প্রিয়তাকে। এতক্ষণ ভয় না করলেও এখন সে তার কেন জানি ভয় ভয় লাগতে শুরু করেছে। কানাডা অনেক সেফ একটা কান্ট্রি, তারপরও বিপদ আপদ আর তো বলের কোলে আসে না। প্রায় ঘন্টা 2-1 পুরো জায়গাটা চিরুনি তল্লাশি চালানোর পর প্রিয়তার নাম্বার ও নিশান দেখতে পেল না শ্রেতা। ভয় যেন এবার তার হাড় হিম হয়ে এসেছে। সে আরও 1 পা এগিয়ে স্ট্রিট লাইটের আবছা আলোয় ফুটপাতের উপর গিয়ে আচমকা কিছু একটা চকচক করতে দেখলো। জিনিসটা ভালো করে দেখতে চমকে উঠল শ্রেতা। ঝট করে সেটা মাটির দিকে তুলে ফেললো, হাতে তালুতে রেখে দেখলো সেটা সেই পিঙ্ক ডায়মন্ডের রিংটা, যেটা গত 4 বছরে প্রিয়তা একবারের জন্য নিজের আঙুল থেকে খুলে নেয়নি। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।